ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আই হোপ ইউ আর গেটিং ওয়েল। আজ আমরা যেগুলো করব সেটা হচ্ছে ব্রিথিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, মানে শ্বসন এবং গ্যাসীয় আদান প্রদান, যেটা হচ্ছে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, মানে তোমার মানুষের শ্বসনতন্ত্র, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের এই জেন ফার্স্ট এক্সামের জন্য এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুবই রয়েছে, এবং তাই এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা আজ থেকে মোটামুটি হিউম্যান ফিজিওলজিটা শুরু করব, এবং কিভাবে শুরু করব পুরো ডিটেলসে হিউম্যান ফিজিওলজি আমরা পড়বো না। তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট এবং যেটা একদম কুইক রিভিশন করব, এখানে পুরো জিস্ট করা আছে, পুরো চ্যাপ্টারটাকে জিস্ট করা আছে, এবং যে সমস্ত যেখান থেকে কোশ্চেন আসে পুরো সেটাই করা আছে। বেশি কিছু পড়ার দরকার নাই, যেগুলো কোশ্চেন আসবে আমরা একমাত্র সেগুলোই পড়বো। তো শুরু করা যাক। তাহলে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম পড়বো, বা গ্যাসীয় ব্রিথিং ও এক্সচেঞ্জ অফ গ্যাসেস পড়বো, মানে শ্বসন এবং গ্যাসীয় আদান প্রদান পড়বো। এখানে ফার্স্ট যে টপিকটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে বিভিন্ন শ্বসন অঙ্গ এবং কোথায় দেখতে পাওয়া যায়। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। বিভিন্ন শ্বসন অঙ্গ এবং কোথায় সেগুলো দেখতে পাওয়া যায় সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া করতে হবে। ফার্স্ট বলছে বডি সারফেস, মানে সমগ্র বডি সারফেস, পুরো শরীরের ওপরের সারফেস যে আছে সেই সারফেস জুড়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কে গ্যাসীয় আদান প্রদান করে, সেটা হচ্ছে কে যেমন লোয়ার যে ইনভার্টিব্রেট আছে, লোয়ার ইনভার্টিব্রেট যেগুলো আছে, যেমন স্পঞ্জ পরিফেরার অন্তর্গত, নিডারিয়া, টিনোফোরা, ফ্ল্যাট ওয়ার্ম, এগুলো সব কি করে, এগুলো সব বডি সারফেসের মাধ্যমে শ্বসন কার্য চালায়। এগুলো সব বডি সারফেসের মাধ্যমে তাদের শ্বসন কার্য চালায়। বোঝা গেছে? আহ এটা একটু মনে রাখবে, এই উদাহরণগুলো মনে রাখবে, আর কার সাহায্যে সে শ্বসন করে সেটা মনে রাখবে। শ্বসন অঙ্গের নাম আর কে ওই শ্বসন অঙ্গের সাহায্যে শ্বসন চালায়, শ্বসন কার্য শ্বাসকার্য সম্পন্ন করে, সেটা একটু মনে রাখবে। তারপরে আছে ত্বক বা আর্দ্র কিউটিকল। কি বললাম? ত্বক বা আর্দ্র কিউটিকল। আমরা জানি ত্বকের মাধ্যমে কি করে, আর্থওয়ার্ম, অ্যানিলিডার অন্তর্গত যে কেঁচো আর্থওয়ার্ম করে, আর ব্যাং করে, যেটা কার অন্তর্গত, অ্যামফিবিয়ার অন্তর্গত। এই ব্যাকেটে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে তার পর্ব। অ্যানিলিডা পর্বের অন্তর্গত আর্থওয়ার্ম, আর অ্যামফিবিয়া পর্বের অন্তর্গত যে ব্যাং, এরা ত্বক বা আর্দ্র কিউটিকলের মাধ্যমে করে। হলো? আচ্ছা, এরপর ট্রাকিয়াল টিউব। ট্রাকিয়াল টিউবের মাধ্যমে কি করে, পতঙ্গ, ইনসেক্ট। পতঙ্গ কার মধ্যে অন্তর্গত, পর্ব আর্থ্রোপোডার অন্তর্গত। এরপর করব গিল। গিল 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 কে করে গিলের মাধ্যমে শ্বসন কার্য চালায়। তার মধ্যে জলজ আর্থ্রোপোডা আছে, মানে জলে বাস করে যে সমস্ত আর্থ্রোপোডা তারা আছে। মোলাস্কা আছে, শামুক টামুক যে গ্রুপের মধ্যে পড়ছে, মোলাস্কা আছে। আর আছে মাছ। আর আছে মাছ। ভার্টিব্রেটের মধ্যে কোন ক্লাসটা আছে? ভার্টিব্রেটের মধ্যে মাছের যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে এই গিলের দ্বারা শাসন কার্য চালায়। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ফুসফুস। ফুসফুসের মধ্যে কি করে, রেপটাইলস করে, মানে সরীসৃপ করে, পক্ষী করে, আর স্তন্যপায়ী করে। রেপটাইলস, পক্ষী আর স্তন্যপায়ী, এই তিনটে কার মাধ্যমে করে, এই তিনটে ফুসফুসের মাধ্যমে করে, লাংস বা ফুসফুসের মাধ্যমে করে থাকে। বোঝা গেছে? এবার ত্বকের মাধ্যমে যে শোষণ হয়, তার একটা শ্বসন হয়, তার একটা নাম আছে। ত্বকের মাধ্যমে যে শ্বসন বা রেসপিরেশন হয় তার নাম হচ্ছে কিউটেনিয়াস শ্বসন বা কিউটেনিয়াস রেসপিরেশন, বা ত্বকীয় শ্বসন বা কিউটেনিয়াস রেসপিরেশন। ত্বকীয় শ্বসন বা কিউটেনিয়াস রেসপিরেশন, এটা একটা নাম আছে। গিলের মাধ্যমে যে শ্বসন হয় তার একটা নাম আছে, তাকে বলে ব্রঙ্কিয়াল শ্বসন বা ব্রঙ্কিয়াল রেসপিরেশন। আর যদি ফুসফুসের মাধ্যমে রেসপিরেশন বা শ্বসন হয় তার একটা নাম আছে, তাকে বলে পালমোনারি রেসপিরেশন বা পালমোনারি শ্বসন। বোঝা গেছে? এই যে টেবিলটা আছে, এই টেবিলটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবে। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা পড়বো এই যে মানুষের শ্বসন তন্ত্রে কোথা থেকে শুরু হয় এবং কোথায় গিয়ে থাকে তার একটা গ্রাফ রেখা পড়বো। আর কিছু কিছু টপিকের স্পেশাল নাম আছে, কেন নাম আছে, ওগুলো একটু জানবো। ঠিক আছে? আচ্ছা, এখানে লেখা আছে দেখো, মানুষের শ্বসনতন্ত্র। কি লেখা আছে এটাকে আমি জানো একটু, এটাকে আমি একটু জুমটাকে আমি একটু ছোট করে দিই, দিলে আমরা একটু বুঝতে পারবো। ঠিক আছে? না, বোঝা যাচ্ছে না? যাই হোক, দেখো কি আছে,
বলছে মানুষের শ্বসনতন্ত্র। এই যে মানুষের শ্বসনতন্ত্রের কথা বলা হচ্ছে, কোথা থেকে শুরু হয় আমরা জানি, নোজপিন নাসাপথ দিয়ে শুরু হয়, তারপরে নাক মানে নাকের যে অংশ নাসাপথ, তারপরে নাসাল প্যাসেজ মানে নাক থেকে শুরু হয়, তারপরে যায় ফ্যারিংসে, ফ্যারিংস থেকে যায় ল্যারিংসে, ল্যারিংস থেকে যায় গ্লটিস, গ্লটিস থেকে যায় এপিগ্লটিস, এপিগ্লটিস থেকে যায় ট্রাকিয়া বা উইন্ড পাইপ, সেখান থেকে যায় ব্রঙ্কাস, আর ব্রঙ্কাসের পর কোথায় যায়, ব্রঙ্কাসের পর যায় ব্রঙ্কিয়ল, আর সর্বশেষে যায় অ্যালভিওলাই। এইটা হচ্ছে আমাদের টোটাল মানে কিভাবে আমাদের আমরা শ্বাসকার্য চালাই, কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শ্বসনতন্ত্রটা শেষ হচ্ছে। এবার লাস্ট যে তিনটে আছে, যে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল আর অ্যালভিওলাই, এই তিনটে লাংস বা ফুসফুসের মধ্যে আমরা দেখতে পাবো। ফুসফুসের মধ্যে এই তিনটে পোর্শনকে আমরা দেখতে পাবো, কি কি, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল আর অ্যালভিওলাই। ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাইকে আমরা ফুসফুসের মধ্যে দেখতে পাবো। প্রথম থেকে শুরু করা যাক। নাক থেকে এলো কোথায়, নাক থেকে এলো ফ্যারিংসে। এই ফ্যারিংসকে, এই ফ্যারিংসকে কি বলে, এই ফ্যারিংস হচ্ছে কমন পথ, সাধারণ পথ, সাধারণ পথ যেখানে এয়ার এবং খাবার মানে বাতাস ও খাবার দুটোরই কমন পথ। মানে আমি ফ্যারিংসের মধ্যে বাতাসও পাবো, ফ্যারিংসের মধ্যে আমি কি পাবো, ফ্যারিংসের মধ্যে আমি এয়ার বা বাতাসও পাবো, ফুড বা খাবার পাবো, দুটো একসাথে আমি কোথায় পাবো, এটা হচ্ছে যেরকম লেখা আছে কমন পথ, এই জন্য লেখা আছে কমন পথ বাতাস ও খাবারের জন্য, সেটা হচ্ছে ফ্যারিংস। বোঝা গেছে? ফ্যারিংসের পর মানুষের শ্বসনতন্ত্রে যে যে জায়গাটাতে আসে সেটা হচ্ছে ল্যারিংস। ফ্যারিংসের পর কোথায় আসে, ল্যারিংস। এই ল্যারিংসকে কি বলে, এই ল্যারিংসকে বলে সাউন্ড বক্স। মনে রাখবে এই ল্যারিংসকে বলে সাউন্ড বক্স। এই সাউন্ড বক্স কি দিয়ে তৈরি, মনে রাখবে এই সাউন্ড বক্স তৈরি হয় কার্টিলেজ দিয়ে, অসংখ্য কার্টিলেজ দিয়ে এই সাউন্ড বক্স তৈরি হয়। এটা একটু ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে। ল্যারিংসের পরে আসে গ্লটিসে। আচ্ছা, তোমরা ছবির সাথে মেলাতে পারো, দেখো এটা নোচ, নাক দিয়ে এয়ার ঢুকলো, এটা মাউথ, এটা নোচ, নাক দিয়ে এয়ার ঢুকলো, আর এটা মাউথ, মুখ দিয়ে এয়ার আর বাতাস দুটোই, ফুড আর এয়ার দুটোই ঢুকলো। দিয়ে এই যে পোর্শনটা আছে ফ্যারিংসের, এই ভেতরে যে এই যে পোর্শনটা, এটা হচ্ছে ফ্যারিংসের পোর্শন। এই ফ্যারিংসের পোর্শনে তিনটে পোর্শন থাকে। যেটা নাকের দিকে থাকে যে ফ্যারিংস, তাকে বলে ন্যাজোফ্যারিংস। যেটা মিডলে পোর্শনে থাকে, মুখের কাছে থাকে, বাক্কাল ক্যাভিটি বা মুখের কাছে যেটা থাকে বাক্কাল ক্যাভিটি, এটা যে বাক্কাল ক্যাভিটি বলি আমরা, মুখের যে ক্যাভিটি থাকে বাক্কাল ক্যাভিটি বলি। এই বাক্কাল ক্যাভিটির মধ্যে যে ফ্যারিংসটা থাকে, বাক্কাল ক্যাভিটির কাছে যে ফ্যারিংস থাকে তাকে বলে ওরোফ্যারিংস। আর তার পেছনের দিকটাতে ঠিক মানে যেটা তোমার ল্যারিংসের দিকে থাকে যে ফ্যারিংস, তাকে বলে ল্যারিঞ্জিওফ্যারিংস। বোঝা গেছে? ফ্যারিংসের তিনটে পার্ট, একটা হচ্ছে ন্যাসোফেরিংস, একটা হচ্ছে অরোফেরিংস আর একটা হচ্ছে ল্যারিঞ্জিওফেরিংস। নাকের দিকে থাকে যেটা, নাকের দিকে থাকে যে পোর্শন থাকে ন্যাসোফেরিংস, বাক্কাল ক্যাভিটিতে যে ফ্যারিংস থাকে তাকে অরোফেরিংস, আর যেটা ল্যারিংসের দিকে থাকে তাকে বলে ল্যারিঞ্জিওফেরিংস। বোঝা গেছে? এই আর এই পোর্শনটাতে আমাদের ল্যারিংসও থাকে। এই যে পোর্শনটা এখানে আমাদের কি থাকে, ল্যারিংসও থাকে। এই যে পোর্শনটা এখানে ল্যারিংসও থাকে। এবার সেই ল্যারিংস থেকে কি স্টার্ট হয়, এই যে দুটো দেখছো, এটা নীল কালারের, ব্লু কালার যেটা আঁকা আছে সেটা হচ্ছে উইন্ড পাইপ বা ট্রাকিয়া, আর এই যে ইয়েলো কালার যে টিপটা আঁকা আছে সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ইয়েলো টিপটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম আর এই নীলটা হচ্ছে উইন্ড পাইপ, ট্রাকিয়া। বোঝা গেছে? ট্রাকিয়া, বোঝা গেছে? ট্রাকিয়ার ওপরে থাকে যে গ্লটিস থাকে, আবার গ্লটিসের ওপরে আছে এপিগ্লটিস। বোঝা গেছে? গ্লটিসের ওপরে কি আছে, এপিগ্লটিস লেখাই আছে, দেখতে পাচ্ছ? এবার এখানে চলে এসো। এবার বলছে গ্লটিস কি, ল্যারিংস থেকে কোথায় এলো বাতাস, মানে ল্যারিংস থেকে শ্বসনতন্ত্র, ল্যারিংসের পরে কোথায় গিয়ে কোথাতে কোথায় যায়, গ্লটিসে আসে। গ্লটিস কে কি বলে, মনে রাখবে উইন্ড পাইপ। এই যে উইন্ড পাইপ, এই যে নীল কালারের যে উইন্ড পাইপ, এই উইন্ড পাইপের এইটা মাথাটা তো এইটা গ্লটিস। তার মানে হচ্ছে উইন্ড পাইপের ওপেনিং বা উন্মুক্ত অংশ হচ্ছে গ্লটিক্স। আমরা এটা বলতে পারি উইন্ড পাইপ, এই উইন্ড পাইপের উন্মুক্ত অংশ, এই পোর্শনটা উইন্ড পাইপের যে উন্মুক্ত অংশ তাকে সেটা হচ্ছে গ্লটিক্স। এটা একটু মনে রাখবে। নেক্সট গ্লটিস থেকে যায় কোথাও এপিগ্লটিস। এপিগ্লটিস কি, এটা একটু মনে রাখবে। হোয়াট ইজ এপিগ্লটিস? গ্লটিসের ওপরে যে ঢাকনা, এখানে দেখো এই গ্রিন কালার যেটা আছে এটা এপিগ্লটিস। এই যে গ্রিন কালার যেটা আছে, এই গ্রিন কালারে যেটা আছে এটা হচ্ছে এপিগ্লটিস। সেটা কি কোথায় আছে, গ্লটিসের ওপরে আছে। তাহলে গ্লটিসের ওপরে যে ঢাকনা আছে তাকে বলছে এপিগ্লটিস। বোঝা গেছে? আর মনে রাখবে এই এপিগ্লটিস কার্টিলেজ দিয়ে তৈরি। এই এপিগ্লটিস কি দিয়ে তৈরি হয়, কার্টিলেজ দিয়ে তৈরি হয়। এটা একটু মনে রাখবে, গ্লটিসের ওপরে কার্টিলেজ দিয়ে তৈরি হয় ঢাকনা যেটা, সেটা হচ্ছে এপিগ্লটিস। কোশ্চেন দিয়ে দিবে কি দিয়ে তৈরি হয় এপিগ্লটিস, কার্টিলেজ দিয়ে, পেশি দিয়ে, বোন দিয়ে, কি দিয়ে তৈরি হবে, কার্টিলেজ দিয়ে। এবার এপিগ্লটিস থেকে যাবে উইন্ড পাইপ, যেকে আমি ট্রাকিয়া বা শ্বাসনালী বলি। মনে রাখবে এই ট্রাকিয়া, এই ট্রাকিয়াতে এই যে দেখো
এই যে সাদা এই ট্রাকিয়া হচ্ছে গ্রিন কালারের, এই ব্লু কালারটা হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়ার উপর অসংখ্য কার্টিলেজ দিয়ে তৈরি সি আকৃতি, এই যে রিং গুলো দেখো এগুলো কেমন আছে, সি মতো আছে, এই রিং গুলো দেখো সি এর মতো আছে, সি এর মতো আছে। এই রিং গুলো তৈরি হয় কার্টিলেজ দিয়ে, উইন্ড পাইপকে ঘিরে থাকে। ট্রাকিয়ার সি আকৃতির কার্টিলেজ দ্বারা আবৃত কিছু রিং দেখতে পাওয়া যায়, কিছু রিং দেখতে পাওয়া যায়, বোঝা গেছে? আচ্ছা এবার দেখো, ট্রাকিয়া থেকে যাবে কোথায়? ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে যাবে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে যাবে অ্যালভিওলাই। আমরা আগেই বলেছি ব্রঙ্কাস, ব্রঙ্কিওল আর অ্যালভিওলাই আমরা এগুলো লাংসের মধ্যে দেখতে পাবো। এখানে আর তিনটে জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ব্রঙ্কাস কি কোষ দিয়ে ব্রঙ্কাস তৈরি হয়, ব্রঙ্কিওল কি কোষ দিয়ে তৈরি হয়, অ্যালভিওলাই কি কোষ দিয়ে তৈরি হয়। মনে রাখবে যেটা ব্রঙ্কাস সেটা তৈরি হয় কিউবয়েডিয়াল এপিথেলিয়াল কোষ দিয়ে, যেটা ব্রঙ্কিওল সেটা তৈরি হয় স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দিয়ে, আর যেটা অ্যালভিওলাই সেটা তৈরি হয় স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দিয়ে। এই তিনটে একটু মনে রাখবে, এই তিনটে একটু মনে রাখবে। তিনটে যদি মনে না থাকে তাহলে শুধু লাস্টেরটা একটু মনে রাখলেও হবে, সেটা হচ্ছে অ্যালভিওলাই। মনে রাখবে অ্যালভিওলাই কি দিয়ে তৈরি হয়? অ্যালভিওলাই তৈরি হয় স্কোয়ামাস এপিথেলিয়াম সেল দিয়ে। ব্রঙ্কাস কি দিয়ে তৈরি হয়? ব্রঙ্কাস তৈরি হয় কিউবয়েডাল এপিথেলিয়াল সেল দিয়ে। ব্রঙ্কিওল কি দিয়ে তৈরি হয়? ব্রঙ্কিওল তৈরি হয় স্কোয়ামাস এপিথেলিয়াম সেল দিয়ে। হয়েছে? আচ্ছা এরপর আমরা কি করব? এরপর আমরা নেক্সট করব লাংস বা ফুসফুসের সম্পর্কে একটু একটু করে পড়বো, ঠিক আছে, যেগুলো পরীক্ষার প্রসপেক্টিভ থেকে কোশ্চেন আসে। থোরাসিক চেম্বার, থোরাসিক চেম্বার হচ্ছে সেই চেম্বার যেখানে ফুসফুসটা থাকে, ফুসফুস যে প্রকোষ্ঠে থাকে তাকে কি বলে? থোরাসিক চেম্বার। প্লুরা কি? ফুসফুসের যে পর্দা তাকে বলে কি? প্লুরা। এবার এই যে ফুসফুসের কথা বলছি, এই ফুসফুসে কিছু প্রোটেকশন থাকে, মনে রাখবে ফুসফুসে কিছু প্রোটেকশন থাকে, বুঝা গেছে? ফুসফুসে কিছু প্রোটেকশন থাকে। এই প্রোটেকশন গুলো কি কি? এই প্রোটেকশন গুলো হচ্ছে অঙ্কীয় দেশে প্রোটেকশন। অঙ্কীয় দেশ মানে আমরা তো মেরুদণ্ডী প্রাণী, এই মেরুদণ্ডী প্রাণীর সামনের দিকটাকে বলে অঙ্কীয় দেশ আর পেছনের দিকটাকে বলে পৃষ্ঠীয় দেশ। তো ফুসফুস সাধারণত মেরুদণ্ডী প্রাণী একটু প্রাণীদের দেখতে পাওয়া যায়, যেগুলো অ্যাডভান্স একটু তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো অঙ্কীয় দেশ মানে আমাদের সামনের দিকে স্টারনাম থাকে, আমাদের সামনের দিকে ফুসফুসের সামনের দিকে স্টারনাম থাকে মানে অঙ্কীয় দেশে। পৃষ্ঠদেশ মানে পেছনের দিকে ফুসফুসের পিঠে পেছনের দিকটায় পৃষ্ঠদেশে থাকে সুষুম্না কাণ্ড ভার্টিব্রাল কলাম। আর পার্শ্বীয় দেশে মানে পার্শ্বীয় দেশে মানে নিচের দিকটাতে কে থাকে? অঙ্কীয় দেশ মানে সামনের দিক, পৃষ্ঠীয় দেশ মানে পেছনের দিক, আর পার্শ্বীয় দেশ মানে নিচের দিকটা। পার্শ্বীয় দেশে কে থাকে? পার্শ্বীয় দেশে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এই তিনটা একটু মনে রাখবে। অঙ্কীয় দেশে ফুসফুসের প্রোটেকশন দেয় কে? স্টারনাম। পৃষ্ঠীয় দেশে ফুসফুসকে প্রোটেকশন দেয় সুষুম্না কাণ্ড। আর পার্শ্বীয় দেশে ফুসফুসকে কে প্রোটেকশন দেয়? ডায়াফ্রাম। কোশ্চেন আসে এই ডায়াফ্রাম কি দিয়ে তৈরি হয়? মনে রাখবে ডায়াফ্রাম তৈরি হয় পেশি দিয়ে। ডায়াফ্রাম কি দিয়ে তৈরি হয়? ডায়াফ্রাম তৈরি হয় পেশি দিয়ে, বুঝা গেছে? আচ্ছা নেক্সট আমরা করব একটা ইম্পর্টেন্ট ইন্সপিরেশন আর এক্সপিরেশন মানে কি? মানে হচ্ছে ইন্সপিরেশন আর এক্সপিরেশন মানে কি? ইন্সপিরেশন আর এক্সপ্রেশন মানে প্রশ্বাস ও নিঃশ্বাস। শুধু এর পার্থক্যটুকু মনে রাখবে, প্রশ্বাসে হয় কি, নিঃশ্বাসে এক্স্যাক্টলি হয় কি, বাস। 7টা পয়েন্ট আছে। কি কি বললাম? প্রথম মনে রাখবে প্রশ্বাসের কথা বলি। আচ্ছা একটা মনে রাখলে হবে, তুমি যদি শুধু প্রশ্বাস মনে রাখো তাও হবে। কারণ কি? প্রশ্বাসে যা হয় তার পুরোপুরি উল্টো সব ঘটনা হবে নিঃশ্বাসে। তুমি শুধু প্রশ্বাসটা মনে রাখবে তাহলে নিঃশ্বাস এমনি হয়ে যাবে। আমি কি বললাম? শুধুমাত্র একটার সবগুলো পয়েন্ট যদি তুমি ঠিকঠাকভাবে মনে রাখতে পারো তাহলে আরেকটার পয়েন্ট তোমার এমনি মনে থাকবে, কারণ প্রশ্বাস আর নিঃশ্বাস দুটো একই, বোঝা গেছে? এবার দেখো বলছে প্রশ্বাসের মধ্যে আমরা পড়ছি ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশির সংকোচন হয়। ডায়াফ্রাম ইন্টারকস্টাল পেশির সংকোচন হয়। আর কি? বক্ষ পাঁজর আর বুকের যে পাঁজর রিব কেজ সেটা উপরের দিকে এবং সামনের দিকে সরে যায়। ডায়াফ্রাম সোজাভাবে অবস্থান করে। যে ডায়াফ্রাম আছে আমাদের পার্শ্বীয় দেশে ফুসফুসের ঠিক নিচে, সেই ডায়াফ্রাম কিভাবে অবস্থান করবে? সেই ডায়াফ্রাম এরকম সোজাভাবে অবস্থান করবে, বোঝা গেছে? তারপরে বলছে কি ফুসফুসের মধ্যে আয়তন বাড়বে। আমরা জানি কি প্রশ্বাসের মাধ্যমে বাতাসকে আমরা নিব, যেটাকে আমরা নিই সেটা হচ্ছে প্রশ্বাস, আর যেটা ছাড়ি সেটা হচ্ছে নিঃশ্বাস। তাহলে আমি যদি কিছুকে নিতে চাই তাহলে তার মানে কি আমাকে ফুসফুসের মধ্যে আয়তন বাড়াতে হবে।
ফুসফুসের মধ্যে চেম্বার বা যে প্রকোষ্ঠ আছে তাকে আয়তন বাড়ে তবেই তো আমি প্রশ্বাসটা নেব, ভেতরে ঢুকবে। আচ্ছা, তাহলে ফুসফুসের মধ্যে আয়তন বাড়বে কোথায়? প্রশ্বাসে। আমরা জানি আয়তন চাপ হচ্ছে ব্যস্ত সম্পর্ক, এটা আমরা পড়েছি। তার মানে ফুসফুসের মধ্যে চাপ কমবে যদি আয়তন বাড়ে, তাহলে চাপ কমবে। এগুলো সব প্রশ্বাসের পয়েন্ট চলছে। বাতাস ফুসফুসে, তাহলে বাতাস ফুসফুসের মধ্যে ঢুকবে। আর মনে রাখবে, যেহেতু সংকোচন হচ্ছে ইন্টারকস্টাল পেশির, আমরা জানি সংকোচনে শক্তির প্রয়োজন হয়। তার মানে প্রশ্বাস হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। প্রশ্বাস হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। প্রশ্বাস কি অ্যাক্টিভ না প্যাসিভ প্রসেস? প্রশ্বাস হচ্ছে একটা সক্রিয় পদ্ধতি, যেতে আমার কিসের প্রয়োজন হয়? সক্রিয় মানে কি হবে? অ্যাক্টিভ, এনার্জির প্রয়োজন হবে, শক্তির প্রয়োজন হয়। তাহলে এই ছিল টোটাল 7টা পয়েন্ট ইন্সপিরেশন। একটু মনে রাখবে কি কি বললাম প্রথম থেকে বলছি। ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশির সংকোচন, বক্ষপাঁজর ওপরের দিকে এবং সামনের দিকে সরে যায়, ডায়াফ্রাম সোজাভাবে অবস্থান করে, ফুসফুসের মধ্যে আয়তন বাড়বে। যদি ফুসফুসের মধ্যে আয়তন বাড়ে তাহলে ফুসফুসের চাপ কমবে, বাতাস ফুসফুসের মধ্যে ঢুকবে, অ্যাক্টিভ প্রসেস, তার শক্তির প্রয়োজন হয়। আচ্ছা, এর ঠিক উল্টোটা যতগুলো পয়েন্ট বললাম তার উল্টে দাও, সেটা হচ্ছে নিঃশ্বাস। দেখো, ডায়াফ্রাম ইন্টারকস্টাল পেশির প্রসারণ হবে, বক্ষপাঁজর নিচের দিকে ও ভেতরের দিকে সরে যাবে, ডায়াফ্রাম বেঁকে ডোম শ্যাপেড হয়ে যাবে। যে ডায়াফ্রামটা সোজা ছিল সেটা কেমন হয়ে যাবে? বেঁকে যাবে, এরকম করে বেঁকে যাবে, ডোম শ্যাপেড হয়ে যাবে। ফুসফুসের মধ্যে আয়তন কমবে, ফুসফুসের মধ্যে চাপ বাড়বে। আর এটা হচ্ছে একটা প্যাসিভ প্রসেস, কারণ এখানে কোনো শক্তির প্রয়োজন হয় না। নেক্সট আমরা একটু অ্যালভিওলাই সম্পর্কে একটা আইডিয়া করে নেবো ছোটখাটো ভাবে। অ্যালভিওলাই বা অ্যালভিওলার স্যাক সম্পর্কে। এখানে তোমরা ছবিটাও দেখতে পাচ্ছ, ছবিটা আঁকা আছে, একটা অ্যালভিও আঁকা আছে। আমরা জানি কি অ্যালভিওলাই কোথায় তৈরি হয়? যে সমস্ত একেবারে ছোট ছোট স্মলেস্ট যে ব্রঙ্কিওল, ক্ষুদ্রতম ব্রঙ্কিওল, তারা তার প্রান্তে ছোট ছোট বায়ুর থলি ধারণ করে থাকে, তাকে কি বলে? তাকে বলে অ্যালভিওলাই। বোঝা গেছে? মনে রাখবে, দুটো ফুসফুস মিলে মোটামুটি 300 মিলিয়ন মতো অ্যালভিওলাই থাকে। দুটো ফুসফুস মিলে 300 মিলিয়ন মতো অ্যালভিওলাই থাকে। নেক্সট আমরা পড়বো এই অ্যালভিওলাই হয় কি এক্স্যাক্টলি। অ্যালভিওলাইতে গ্যাসীয় আদান প্রদান ঘটে। অ্যালভিওলাইতে গ্যাসীয় আদান প্রদান ঘটে। আর নেক্সট বলছে অ্যালভিওলাইয়ের পাতলা প্রাচীর, একটা অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইকে ঘিরে আমরা জানি কে থাকে? রক্তবাহ থাকে। রক্তবাহ বা রক্তজালক যাই বলি না কেন, এই ব্লাড ভ্যাসেল বা রক্তবাহ থাকে। অ্যালভিওলাইকে ঘিরে কে থাকে? ব্লাড ভ্যাসেল বা রক্তবাহ থাকে। যে এটা অ্যালভিওলাই, সেই দাঁড়াও একটু, এটা অ্যালভিওলাই, সেই অ্যালভিওলাইকে ঘিরে কে আছে? রক্তবাহ আছে। ওটাই বলছি যে অ্যালভিওলাইয়ের পাতলা প্রাচীরকে ঘিরে রক্তবাহ রয়েছে। এবার এখানে 3টে জিনিস মনে রাখবে। কি কি? প্রথমে মনে রাখবে লেসিথিন কি? মনে রাখবে অ্যালভিওলাই যাতে চুপসে না যায়, তাই অ্যালভিওলাইয়ের ওপরে একটা লেসিথিন নামক জিনিস থাকে, এটা সারফেক্টেন্ট রূপে কাজ করে। মনে রাখবে লেসিথিন কি? লেসিথিন হচ্ছে সারফেক্টেন্ট। এ কি করে? এ কেন থাকে? এ অ্যালভিওলাইকে চুপসে যেতে দেয় না। খুব ইম্পর্টেন্ট। লেসিথিন হচ্ছে এক প্রকার সারফেক্টেন্ট, যেটা কি করে? অ্যালভিওলাইকে চুপসে যেতে দেয় না। বোঝা গেছে? এবার এই অ্যালভিওলাই কি দিয়ে তৈরি হয়? আগেই বলেছি অ্যালভিওলাইয়ের মধ্যে অ্যালভিওলার স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ থাকে। তারপরে মাঝখানে রক্তবাহ আর অ্যালভিওলাইয়ের মাঝখান পোর্শনটা যেটা আছে সেটাকে বলে বেসমেন্ট পর্দা। আর রক্তবাহের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ। 3টে পোর্শন এখানে আছে, 3টের নাম একটু মনে রাখবে। প্রথমে আছে অ্যালভিওলাই কোষ দিয়ে তৈরি, সেটা হচ্ছে অ্যালভিওলার স্কোয়ামাস এপিথেলিয়াম সেল। অ্যালভিওলাই স্কোয়ামাস এপিথেলিয়াম সেল দিয়ে তৈরি হয় অ্যালভিওলার। তারপরে রক্তবাহ অ্যালভিওলার মাঝের পোর্শনটাকে বলে বেসমেন্ট পর্দা। আর শেষে রক্তবাহের যে কোষ তৈরি সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম স্কোয়ামাস এপিথেলিয়াম সেল। কোশ্চেন আছে রেসপিরেটরি মেমব্রেন বা শ্বসন পর্দা কি কি দিয়ে তৈরি হয়? কোন কোন পর্দা থাকে? রেসপিরেটরি মেমব্রেন 3টে অংশ দিয়ে তৈরি হয় রেসপিরেটরি মেমব্রেন। তার মধ্যে একটা হচ্ছে অ্যালভিওলার স্কোয়ামাস এপিথেলিয়াম, বেসমেন্ট পর্দা, আর এন্ডোথেলিয়াম স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দিয়ে তৈরি হয়। এন্ডোথেলিয়াম স্কোয়ামাস এপিথেলিয়াম পর্দা। বোঝা যাচ্ছে কি কি বললাম? রেসপিরেটরি মেমব্রেন 3টে থাকে। একটা হচ্ছে অ্যালভিওলার স্কোয়ামাস এপিথেলিয়াম পর্দা, যেটা তৈরি হয় অ্যালভিওলার স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দিয়ে।
তারপরে রক্তবাহ অ্যালভিওলারির মাঝখানে পর্দাকে বেসমেন্ট পর্দা বলে। আর শেষে রক্তবাহের যে পর্দা সেটা তৈরি হয় এন্ডোথেলিয়াল স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দিয়ে। বোঝা গেছে? এই তিনটে পর্দা হচ্ছে রেসপিরেটরি পর্দা। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো রেসপিরেটরি ভলিউম। এই পুরো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে সব থেকে যদি মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো টপিক থাকে সেটা হচ্ছে এই রেসপিরেটরি ভলিউম বা শ্বাসবায়ুর পরিমাণ। এই পেজটা সবকিছু না পড়লেও তুমি যদি এই পেজটা পড়ে যাও এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তাই এটা যেন একটু ভালো করে পড়বে। সেটা হচ্ছে শ্বাসবায়ুর পরিমাণ বা রেসপিরেটরি ভলিউম। এখানে টোটাল 6টা না 7টা আমাকে নাম পড়তে হবে এবং কত ভলিউম এবং তার পরিমাণ কত তাকে জানতে হবে। মনে রাখবে এই রেসপিরেটরি ভলিউম বা শ্বাসবায়ু পরিমাপ করা হয় যে যন্ত্রের দ্বারা তাকে বলে স্পাইরোমিটার। তাকে কি বলে? তাকে বলে স্পাইরোমিটার। মনে থাকবে? আচ্ছা, এবার আসছি টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমকে টিভি বলে। টাইডাল ভলিউমকে টিভি বলে। এর পরিমাণ কত? এর পরিমাণ 500 ml। এখানে শুধু সংজ্ঞা ফঙ্গা কিছু পড়ার দরকার নেই, শুধু নাম আর তার পরিমাণ কত সেটা একটু মনে রাখবে। টাইডাল ভলিউম যেটা টিভি বলে তার পরিমাণ হচ্ছে 500 ml। মনে রাখবে? আচ্ছা, এখানে পাবো 7টা মতো পাবো এই ভলিউম। তার মধ্যে তোমাকে যে 4টে মনে রাখতে হবে, দিলে যে 4টে মনে রাখলে বাকিগুলো হয়ে যাবে, সেটা হচ্ছে এই 4টে স্টার মার্ক যেগুলো আছে এই 4টে। এই 4টে যেন একদম ঠোঁটস্থ থাকে এর পরিমাণটা। এই 4টের পরিমাণ জানা থাকলে বাদ বাকিগুলো তুমি এমনি করতে পারবে। সেটা একটু পরেই বলছি, দেখো কিভাবে। টাইডাল ভলিউম কত? 500 ml। মনে থাকবে? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটাকে আইআরভি বলে। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটাকে আইআরভি বলে সেটা কত? সেটা হচ্ছে 2500 থেকে 3000 ml। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটাকে ইআরভি বলে সেটা কত? সেটা হচ্ছে 1000 থেকে 1100 ml। আর যেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম সেটাকে আরভি বলে সেটা কত? 1200 ml। কি বললাম? টাইডাল ভলিউম বা টিভি যেটা হচ্ছে 500 ml। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা হচ্ছে আইআরভি যেটা হচ্ছে 2500 থেকে 3000 ml। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা হচ্ছে ইআরভি যেটা হচ্ছে 1000 থেকে 1100 ml। আর রেসিডুয়াল ভলিউম যেটা হচ্ছে আরভি যেটা হচ্ছে 1200 ml। বোঝা গেছে? আচ্ছা, এবার তুমি যদি এই 4টে মনে রাখতে পারো, বাদ বাকি যে নিচের 3টে আছে সেটা হয়ে যাবে। কিভাবে? নিচের 3টে কি কি আছে? প্রথম থেকে আছে, বলছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি আইসি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি আইসি সমান টিভি প্লাস আরভি। আইসি সমান টিভি প্লাস আরভি। একটু মনে রাখবে টিভি প্লাস আরভি। দেখো টিভির পরিমাণ কত ছিল? 500। 500 প্লাস 500 প্লাস এই 500 প্লাস আইআরভির পরিমাণ কত ছিল? 2500 থেকে 3000। তার মানে 500-র সাথে যদি আমি 2500 যোগ করি তাহলে হবে 3000। আর 500-র সাথে যদি আমি 3000 যোগ করি তাহলে হবে 3500। তাহলে এই পরিমাণটা ঠিক আছে। আইসির পরিমাণ হচ্ছে 3000 থেকে 3500 ml। তার মানে আমি যদি এই 4টে জানি তাহলে আমার নিচের 3টে ভলিউম মনে রাখার দরকার নেই। আমার কথা বোঝা গেছে? আমি যদি ওপরের এই 4টে জানি তাহলে আমার এই নিচের 3টে ভলিউম মনে রাখার কোনো পড়বে না। তার মানে আমাকে যে 4টে ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে ওপরের 4টে। কি কি? টাইডাল ভলিউম সেটা হচ্ছে 500 ml টিভি। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা হচ্ছে আইআরভি যেটা হচ্ছে 2500 থেকে 3000 ml। আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা হচ্ছে ইআরভি যেটা হচ্ছে 1000 থেকে 1100 ml। আর যেটা হচ্ছে রেডিসিউয়াল ভলিউম যেটা হচ্ছে আরভি সেটা হচ্ছে 1200 ml। বোঝা গেছে? এবার আইসি ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি? ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে টাইডাল ভলিউম প্লাস আইআরভি। টাইডাল ভলিউম প্লাস আইআরভি সেটা কত? 3000 থেকে 3500 ml। আর এক্সপিরেটরি ক্যাপাসিটি কোন? ইসি বা এক্সপিরেটরি ক্যাপাসিটি সমান কি? সেটা হচ্ছে টাইডাল ভলিউম প্লাস ইআরভি। টাইডাল ভলিউম প্লাস ইআরভি 1500 থেকে 1600 ml। আর যেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি ভিসি কি? ভিসি সমান টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি। এটা টোটাল কত? এর পরিমাণটা হচ্ছে 4600 ml। 4600 ml ভাইটাল ক্যাপাসিটি। এটা খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল ক্যাপাসিটি। হয়েছে? এটা একটু যেন মনে থাকে। এই গ্রাফ থেকে তোমাদের এই 7টা পয়েন্টই পড়তে হবে। এই 7টা পয়েন্ট পড়লে একটা কোশ্চেন তুমি পাবে। নেক্সট আমরা কি যাবো কোথায়? নেক্সট আমরা বলবো গ্যাসিয়াস এক্সচেঞ্জ। কিভাবে গ্যাসীয় আদান প্রদান হয় তার সম্পর্কে ছোট করে টপিক পড়বো, ছোট ছোট করে। প্রথম পড়বো যে গ্যাসীয় আদান প্রদান হচ্ছে ফুসফুসের মধ্যে। এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে? এটা হয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, ডিফিউশন বা ব্যাপন প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। এটা মনে থাকবে।
নেক্সট পড়বো আমরা অক্সিজেনেটেড ব্লাড মানে অক্সিজেন যুক্ত রক্ত, আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এদের মধ্যে পার্সিয়াল প্রেসার কার কত থাকে? অক্সিজেনের পার্সিয়াল প্রেসার কত, কার্বন ডাই অক্সাইডের পার্সিয়াল প্রেসার। তোমাকে শুধু পরিমাণগুলো মনে রাখতে হবে, বাস, আর কিছু পড়ার দরকার নেই, সংজ্ঞা মজ্ঞা কিছু পড়ার দরকার নেই। প্রথমে কি মনে রাখবে? প্রথমে মনে রাখবে অক্সিজেন যুক্ত রক্ত বা অক্সিজেনেটেড ব্লাডের কথায় আসি। অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের, আচ্ছা আরেকটা কথা মনে রাখবে, অক্সিজেনযুক্ত ব্লাড বা অক্সিজেনযুক্ত রক্ত তার মানে এই নয় সে শুধু অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড নেই। অক্সিজেনের পরিমাণ বেশি, কার্বন ডাই অক্সাইডের মাত্রা কম। তেমনি ভাবে ডিঅক্সিজেনযুক্ত ব্লাড মানে তার মধ্যে শুধু কার্বন ডাই অক্সাইড আছে এমন নয়, তার মধ্যে আমরা অক্সিজেনও পাবো, তবে পরিমাণটা হচ্ছে অক্সিজেনের কম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা হচ্ছে বেশি। এবার আমি অক্সিজেনেটেড ব্লাডের কথা আসি, যেখানে অক্সিজেনের পরিমাণটা হবে বেশি, আর কার পরিমাণটা কম হবে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা হবে কম। বোঝা গেছে? তার মানে অক্সিজেনের পরিমাণ পার্সিয়াল প্রেসার কত হবে? অক্সিজেনের পার্সিয়াল প্রেসার, যেটাকে পি দ্বারা ডিনোট করা হয় পার্সিয়াল প্রেসারকে, অক্সিজেনের পার্সিয়াল প্রেসার PO2 কত হবে? 95 mmHg। আর কার্বন ডাই অক্সাইডের পার্সিয়াল প্রেসার PCO2 যেটা কত হবে? সেটা হবে 40 mmHg। এই পরিমাণগুলো যেন তোমাদের মনে থাকে, এই পরিমাণগুলো থেকে কোশ্চেন দেয়, প্রায় দেয়, তাই এই পরিমাণগুলো যেন মনে থাকে। প্রথমে কি বললাম? বললাম অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেনযুক্ত রক্তের ক্ষেত্রে যে অক্সিজেনের পার্সিয়াল প্রেসার কত? অক্সিজেনের পার্সিয়াল প্রেসার হচ্ছে 95 mmHg। আর কার্বন ডাই অক্সাইডের পার্সিয়াল প্রেসার কত? কার্বন ডাই অক্সাইডের পার্সিয়াল প্রেসার হচ্ছে 40 mmHg। ক্লিয়ার? আর ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের ক্ষেত্রে অক্সিজেনের পার্সিয়াল প্রেসার কত? অক্সিজেনের পার্সিয়াল প্রেসার হচ্ছে 40 mmHg। আর কার্বন ডাই অক্সাইড ডিঅক্সিজেনেটেড ব্লাডের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের পার্সিয়াল প্রেসার কত? সেটা হচ্ছে 45 mmHg। এই চারটে পরিমাণ মনে থাকবে। একটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্তের অক্সিজেনের পার্সিয়াল প্রেসার, কার্বন ডাই অক্সাইডের পার্সিয়াল প্রেসার, আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের অক্সিজেনের পার্সিয়াল প্রেসার, কার্বন ডাই অক্সাইডের পার্সিয়াল প্রেসার। ঠিক আছে? এবার মনে রাখবে দ্রাব্যতা কার বেশি, কার্বন ডাই অক্সাইডের নাকি অক্সিজেনের? মনে রাখবে দ্রাব্যতা বেশি কার? কার্বন ডাই অক্সাইডের। কে দ্রবীভূত হয় বেশি? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট আমরা বলবো অক্সিজেনের ট্রান্সপোর্ট। এই যে অক্সিজেন কিভাবে পরিবাহিত হয় সেই সম্পর্কে একটু আইডিয়া করব, কিভাবে বেস করে? পরীক্ষার উপর বেস করে। এখানে আমরা মনে রাখবে একটা হিমোগ্লোবিন কটা অক্সিজেন বহন করে? 4টা অক্সিজেন বহন করে। বোঝা গেছে? একটা হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেন বা 4টে অক্সিজেনকে বহন করে। এখানে আমাদের একটা কার্ভ পড়তে হয় বা লেখচিত্র পড়তে হয়, সেটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। কি বললাম? অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। মনে রাখবে কোশ্চেন দেয় এই অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কেমন ধরনের গ্রাফ হয়? মনে রাখবে ওটা হচ্ছে সিগময়েড গ্রাফ, সিগময়েড কার্ভ। কার্ভটা কেমন হয়? লেখচিত্রটা সিগময়েড টাইপের হয়, মানে এস স্যাপেড হয়। কেমন হয়? এস স্যাপেড। মনে থাকবে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা হচ্ছে সিগময়েড কার্ভ, আর গ্রাফটা এস স্যাপেড হয়ে থাকে। কোশ্চেনের অপশন দেখবে এস স্যাপেড আছে নাকি, থাকলে এস স্যাপেড মারবে, আর সিগময়েড কার্ভ থাকলে সিগময়েড কার্ভ মারবে। দুটো একসাথে দেবে না, যেকোনো একটা দেবে। সিগময়েড কার্ভ বা এস স্যাপেড হয়। বোঝা গেছে? এবার এই যে কার্ভ দেখছো বা লেখচিত্র দেখছো, এই কার্ভটা বাম দিকে সরে আবার ডান দিকে সরে। বোঝা গেছে? এই যে কার্ভ সেটা বাম দিকে সরে, ডান দিকে সরে। এবার এই কার্ভের বাম দিকে কখন সরে আর ডান দিকে কখন সরে ওটা একটু মনে রাখতে হবে। বোঝা গেছে কি বললাম? এই যে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এই কার্ভটা একবার বাম দিকে সরবে, এই কার্ভটা একবার ডান দিকে সরতে পারে। কখন বাম দিকে সরবে আর কখন ডান দিকে সরবে ওটা আমাদেরকে একটু জানতে হবে। প্রথমে লেখা আছে দেখো, বলছে কার্ভের বাম দিকে স্থানান্তর। কার্ভের বাম দিকে স্থানান্তর কখন হবে? যখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়, অর্থাৎ অ্যাসোসিয়েশন ঘটে। কি বললাম? অ্যাসোসিয়েশন যখন ঘটে। যখন অ্যাসোসিয়েশন ঘটে হিমোগ্লোবিন সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখন কার্ভ বাম দিকে স্থানান্তর হয়। কার্ভ ডান দিকে কখন স্থানান্তর হবে? যখন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন আলাদা হয়ে যায়। অবভিয়াসলি কার্ভ হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হলে তবেই কার্ভ বাম দিকে স্থানান্তর হবে, আর ডান দিকে হলে তার উল্টা হবে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যখন আলাদা হয়ে যায়। এটা মনে থাকবে, এই পয়েন্ট মনে থাকবে। এবার এই কার্ভ বাম দিকে স্থানান্তর কখন হয় তার অনেকগুলো কন্ডিশন আছে, টোটাল 5টা কন্ডিশন আছে। কন্ডিশনগুলো মনে রাখবে। কি বললাম? কার্ভ বাম দিকে কখন স্থানান্তর হবে? হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয়। কার্ভ ডান দিকে কখন স্থানান্তর হবে? যখন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন আলাদা হয়। এই কার্ভ বাম দিকে স্থানান্তর হয় কখন? যখন অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে তখন কার্ভ বাম দিকে স্থানান্তর হবে। আর
কার্বন আর চারটে একসাথে হবে। কার্বন ডাইঅক্সাইড, টেম্পারেচার 2-3, বিপিজি আর H+ আয়ন বা প্রোটন এগুলো যদি কমে যায় তখন কার বাম দিকে স্থানান্তর হবে। বোঝা গেছে কি বললাম? অক্সিজেন যদি বেড়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড, টেম্পারেচার 2-3 বিপিজি, H+ এরা যদি কমে যায় তাহলে কার বাম দিকে স্থানান্তর হবে আর কার ডান দিকে কখন স্থানান্তর হবে? অক্সিজেন যদি কমে যায়, কার্বন ডাইঅক্সাইড, টেম্পারেচার, H+ আর 2-3 বিপিজি যদি বেড়ে যায় তখন কার ডান দিকে স্থানান্তর হবে। কার বাম, তুমি যে কোনো একটা মনে রাখলেই হবে, তার উল্টা হবে ডান দিক। তুমি যে কোনো একটা মনে রাখলেই হবে যদি দুটো না মনে থাকে। কার্পের বাম দিকে স্থানান্তর কি হবে? হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হবে তখন কার বাম দিকে স্থানান্তর হবে? অক্সিজেন যদি বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, টেম্পারেচার 2-3 H+ যদি কমে যায় তাহলে কার বাম দিকে স্থানান্তর হবে। যে ঘটনাটা কার বাম দিকে হচ্ছে তার ঠিক উল্টা হলে সেটা হবে কার্পের ডান দিকে স্থানান্তর। বোঝা গেছে? এবার মনে রাখবে অক্সিজেন কোথায় পরিবাহিত হয়? কলাতে। আমাদের দেহের মধ্যে কলা বা টিস্যুতে অক্সিজেন পরিবাহিত হয়। আর কার্বন ডাইঅক্সাইড কোথায় পরিবাহিত হয়? অ্যালভিওলাইতে। মনে থাকবে? কলা কোষে অক্সিজেনের পরিবহন ঘটে আর অ্যালভিওলাইতে কার্বন ডাই অক্সাইডের পরিবহন ঘটে। এবার কোশ্চেন দেয় কলাতে যে অক্সিজেন পরিবহন হয় তার পরিমাণ কত? মনে রাখবে 100 ml অক্সিজেন যুক্ত রক্তের মধ্যে, 100 ml অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কলাতে অক্সিজেন পৌঁছায় 5 ml। সেখানে ভালো করে কোশ্চেনটা দেখবে 100 ml দেওয়া আছে কিনা 1000 ml দেওয়া আছে। যদি 100 ml থাকে তাহলে 5 ml হবে, যদি 1000 ml হয় তাহলে আর একটা শূন্য 1000-এ বাড়ছে, তাহলে 5-এও একটা শূন্য বাড়বে, তাহলে হবে কোনটা? 50 ml। বোঝা গেছে? আমাদের কলাতে অক্সিজেন, যে পরিমাণ অক্সিজেন পরিবাহিত হয় তার পরিমাণ কত? অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে, অক্সিজেনেটেড ব্লাড যদি 100 ml নিই, সে 100 ml এর মধ্যে 5 ml আমাদের কলাতে পরিবাহিত হয়। যদি আমি এটা 1000 ml বলতো তাহলে কত? 50 ml হতো। বোঝা গেছে? তাহলে একটা মনে রাখলে তুমি বাকিটা করতে পারবে। শুধু মনে রাখবে কত ml কত ml পৌঁছাচ্ছে। 100 ml অক্সিজেন ব্লাডের মধ্যে 5 ml কি পৌঁছায় আমাদের কলাতে, কি? অক্সিজেন। আবার 100 ml ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে দূষিত রক্তের মধ্যে 4 ml কি কোথায় পৌঁছায়? অ্যালভিওলাতে, কি? কার্বন ডাই অক্সাইড। কলাতে অক্সিজেন পরিবাহিত হয় 100 ml অক্সিজেন ব্লাডের মধ্যে 5 ml, আর অ্যালভিওলাইতে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় 100 ml ডিঅক্সিজেন ব্লাডের মধ্যে 4 ml। এটা যদি এই 100টাকে যদি 1000 করে দিতাম তাহলে এটা 40 ml হয়ে যেত। এটা যেন মনে থাকে, দেখবে সেখানে 100 ml বলেছে না 1000 ml বলেছে। বোঝা গেছে? আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের টপিক, যেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, শ্বাস শ্বসন এবং গ্যাসীয় আদান প্রদান। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি তোমাদের পরীক্ষার প্রসপেক্ট থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আসতে পারে করিয়ে নিয়েছি। ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা হিউম্যান ফিজিওলজির কোনো একটা টপিক নিয়ে, যেটা তোমাদের জেনফাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্ত থাক। বাই।